এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সকল বন্ধু বান্ধবীরা সবাই খুব ভালো আছে আর তোমাদের সবার আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি অনু, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। আজ হলো রবিবার আর ঘড়ির কাঁটা এখন বাজে 8:45। এই জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি। আজ নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে সাথে করে নিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখলে আমি অবশ্যই অনেক অনেক বেশি খুশি হব। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজ যেহেতু রবিবার সেই জন্যে কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে ছুটির দিন। আর তোমাদের দাদাভাই একটু আগে ঘুম থেকে উঠে ও একটু ফ্রেশ হয়ে চলে গেছে বাজারে, কারণ আজকে রবিবার বাজার থেকে স্পেশাল কিছু আসবে। আর আমি লেগে পড়েছি কোমর বেঁধে সংসারের কাজকর্মে, কারণ একজন গৃহবধূই কিন্তু সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। আর একজন গৃহবধূই জানে একটা সংসারের পিছনে কতটা খাটনি, কতটা পরিশ্রম দিয়ে সেই সংসারটাকে গড়ে তুলতে হয়। একজন গৃহবধূই কিন্তু জানে তার উপরে কতটা দায়িত্ব থাকে, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, জামা কাপড় কাচা, বাচ্চা কাচ্চাকে রেডি করানো, স্কুলে পাঠানো, আবার তারপরে সে যদি বাইরে কোথাও জব করে সে তার কাজে যাওয়া, সমস্তটা সামলে কিন্তু তারপরে তাকে সব কিছু মেনটেন্স করতে হয়। তো সেই জন্য একটা গৃহবধূ কতটা পরিশ্রম করে সেটা একজন গৃহবধূই কিন্তু বলতে পারে। একটা মেয়ে যতক্ষণ একটা সংসারের গৃহবধূ না হয় সে কিন্তু ততক্ষণ বুঝতে পারে না সংসারের মানেটা আসলে কি। কারণ সংসার জিনিসটা কি জিনিস সেটা বোঝা তার পক্ষে সম্ভব হয় না। যখন সে সংসারে পা দেয় তখনই কিন্তু সে আস্তে আস্তে বুঝতে শুরু করে যে আসলে সংসারের মানে কি। সংসার কথাটা তো একটুখানি একটা শব্দ, বাস সংসার বললাম হয়ে গেল, কিন্তু না, এই সংসার এটার মানেটা অনেক বড়। সংসারের মানে হলো দায়িত্ব, সংসারের মানে হলো কর্তব্য, সংসারের মানে হলো যত দুঃখ কষ্ট ঝড় ঝাপটা যত কিছুই আসুক একে অপরের পাশে থেকে সবাই সবার হাত ধরে একসঙ্গে পথ চলা, এরই নাম হলো সংসার। আমি জানি না আমি কতটা ভালোভাবে তোমাদেরকে বলতে পারছি, কিন্তু আমার কাছে এটাই মনে হয় যতই দুঃখ কষ্ট আসুক ঝড় ঝাপটা আসুক না কেন একে অপরের হাত ধরে চলার নামই হলো সংসার। ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা, ছেলে মেয়ের জন্য কিছু সেভিংস গোছানো, তাদের ফিউচারের কথা ভাবা, তাদেরকে ভালো সঠিক পথ দেখানো, এরই নাম হলো সংসার। সংসারে স্বামী স্ত্রী দুজনের একে অপরের প্রতি যদি ভালোবাসা থাকে সেক্ষেত্রে যতই ঝড়ঝাপটা আসুক যতই দুঃখ কষ্ট আসুক একবেলা নুন আনতে পান্তা ফুরালেও কিন্তু সেই সংসারটা সংসার সুখের সংসারই মনে হয়। ভালোবাসার মানুষটা যদি সঠিক হয়, ভালোবাসাটা যদি সঠিক হয় সেক্ষেত্রে দুজনের মধ্যে বন্ডিংটা ভালো থাকলে যতই স্বামীর অল্প ইনকাম হোক তবুও কিন্তু সেই সংসারটা সুখে শান্তিতে ভরে যায়। ঠিক যেমন আমার সংসার, হতে পারে তোমাদের দাদা অনেক অল্প টাকা রোজগার করে, কিন্তু আমাকে তো সে ভালো রেখেছে, সে তো আমার অনেক কেয়ার করে, আমাকে অনেকটা ভালোবাসে, আমার সমস্ত কাজে আমাকে হেল্প করে, সমস্ত সময় সব সময় আমার পাশে পাশে থাকে, আমার ভালো মন্দ সবটা জুড়ে কিন্তু সে জড়িয়ে আছে। তার জন্যেই কিন্তু আজকে আমি এতটা ভালো থাকি। আমি দুদিন অসুস্থ থাকি, দুদিন ভালো থাকি, সে আমাকে সব সময় ভালো রাখার চেষ্টা করে। তাও ভগবান আমাকে কেন জানি না, আমার মধ্যে কি আছে, শরীরে এত কিসের সমস্যা হয় আমি সেটা নিজেও জানি না, যে কারণে দুদিন ভালো থাকলে 4 দিন খারাপ থাকি। তো যাই হোক, শরীর খারাপ তো লেগেই থাকবে, মানুষের শরীর, সেই জন্যে খারাপ তো হয়। তো জানি না কতদিন আমার এই শরীর খারাপ এরকম হবে, 2 দিন ভালো 4 দিন খারাপ, তো এইভাবেই চলছে আমার জীবনটা। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সংসারের অনেক কাজ কিন্তু আমি করে ফেলেছি। কিচেনটা অগোছালো ছিল, কালকে আমি একদমই গোছাইনি। আমার একটু কালকে শরীরটা কেমন লাগছিল, ভালো লাগছিল না করতে। আসলে কি বলো তো, সংসারের কাজ না, যদি তুমি একজন হাউসওয়াইফ হও সেক্ষেত্রে মন দিয়ে তোমার সংসারটাকে সবসময় গুছিয়ে রাখতে ইচ্ছা করে। কারণ দেখো, তোমাকে বাইরে কোথাও বেরোতে হয় না, বাইরের কোনো কাজ করা লাগে না, তুমি তো সারাক্ষণ বাড়িতে থাকো, বাড়িতে থেকেই সংসারের কাজ, সংসারের মনে হয় যে এটা গোছাই ওটা গোছাই, ওখানে একটু নোংরা আছে, এখানে একটু অগোছালো আছে, কিভাবে সংসারটাকে সুন্দর করে রাখবো এটা মাথার মধ্যে ঘোরে। আর যারা শুধুমাত্র হাউসওয়াইফ নয়,
বাইরেও তাদেরকে কাজ করতে হয়, সেক্ষেত্রে তাদের কি হয়, তারা কিন্তু রেগুলার সংসারের কাজ সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে না। কারণ দেখো, আমরা একটা মানুষ, আমাদেরও শরীর বলে একটা জিনিস আছে, রক্ত মাংসে গড়া একটা শরীর। এই শরীরের মধ্যেও কত রকমের সমস্যা হয়, তার মধ্যেও কিন্তু আমাদেরকে 10টা থেকে 6টা পর্যন্ত কাজ করতে হয়। দেখো, সেখানে কাজ যতটুকুই থাকুক, এই যে 10টা থেকে 6টা একটা টাইম মেনটেন্স করা, পার ডে রেগুলার একটা টাইম মেনটেন্স করা, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, হয়তো সেখানে আমি একজন লেডিস, আমার কোনো ভারী কাজ না, হয়তো বসে থাকা সারাদিন, কিন্তু তবুও তো আমার সেখানে সেই টাইমটা সেখানে আমার দিতে হয়। এই টাইমটা আমি যদি বাড়িতে থাকতে পারতাম, আমার সংসারের কত কিছু গোছাতে পারতাম, কোনো জায়গায় এক চিমটি নোংরা পর্যন্ত থাকতো না, কোনো জায়গায় কোনো কিছু অগোছালো থাকতো না, সমস্তটা কিন্তু আমি সুন্দর করে গোছাতে পারতাম। ডিউটি করে বাড়ি আসার পরে তখন জানো তো মনে হয় না যে সংসারে এটা করি ওটা করি, তবুও তো সমস্ত কিছু করতে হয়। কারণ বাড়িতে এসেই দেখি ঘর দুয়ার অগোছালো হয়ে আছে, ছেলে মেয়ে বিছানাপত্র নোংরা করে রেখেছে, সেগুলোকে ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, বা কিচেনে যদি বাসন পড়ে থাকে বেসিনে সেগুলো পরিষ্কার করা, কিচেন গোছানো, তারপরে ধরো রাতের আবার রান্না করতে হবে, সমস্তটা কিন্তু করতে হবে। সব দিন তো মানুষের শরীর একরকম যায় না, যেদিন ভালো থাকে সেদিন তো ঝটপট করে ফেলি, আর যেদিন শরীরটা খারাপ থাকে সেদিন তো আমাকে ওই হয়তো শুচ্ছি, আবার কিছুক্ষণ পরে উঠে করছি, আবার হয়তো ভাবলাম যে না একটু শুয়ে নিই, আবার কোনো দিন এমনও হয় যেদিন আমি আর করতেই পারি না, সেদিন হয়তো একেবারে শুয়েই পড়লাম। তোমাদের দাদাভাই এসে দেখলো আমি শুয়ে আছি, হয়তো বুঝতে পারে ও যে আমার শরীরটা খারাপ, আমাকে ডাকে না, ও নিজেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওর জন্য চা করে। তারপরে আমি তো যেহেতু চা খাই না, আমার জন্য চা নিয়ে আসে না, কারণ আমি চা খাওয়া বন্ধ করে দিয়েছি। হয়তো মাঝে সাঝে এক আধ দিন একটু আধেক খাই, আদারওয়াইজ আমি চা এখন আর খাই না। তো সে কারণে ও চাটা করে খায়, আবার রাতের রান্না ও আর ভাই দুজনে মিলে হয়তো করে ফেললো, কারণ সব দিন মানুষের একরকম যায় না। তো সেই কারণেই কিন্তু সবসময় আমি সংসারটাকে ভালো করে গুছিয়ে রাখতে পারি না। কিন্তু বিশ্বাস করো, আমি আমার সংসারকে ভীষণই ভালোবাসি। আমি কখনো চাইনি যে এরকম বাইরে গিয়ে আমি কাজ করব, আমার সংসারটা গোছানো হবে না, এটা আমি কখনো মন থেকে চাইনি। কিন্তু ওই যে কথায় আছে, পরিস্থিতি মানুষকে বাধ্য করে সব কিছু করাতে। হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাকে কখনোই বলেনি, কিন্তু আমি নিজে দেখলাম এখনকার যা সময় পড়েছে, আজকের দিনে দাঁড়িয়ে আমার স্বামীর যদি অল্প রোজগার হয়, সেক্ষেত্রে আমাকেও কিছু করতে হবে। একার রোজগারে কিন্তু দুটো বাচ্চা মানুষ করা অতটাও সহজ ব্যাপার না। হ্যাঁ, একার রোজগারে দুটো বাচ্চা মানুষ হবে না কেন, হবে, কিন্তু ওই যেমন তেমনভাবে, মানে মানুষের মতন কি মানুষ হবে? দেখো, সব বাবা মাই চায় সন্তানকে মানুষের মতন মানুষ করতে। এবার মানুষের মতন মানুষ হবে কি না হবে সেটা হচ্ছে পরের কথা, আর ভাগ্যেও থাকতে হবে, কিন্তু আমাদের চেষ্টাটা তো আমাদেরকে করতে হবে, তাই না? সেই কারণেই কিন্তু আজকে আমিও কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। কারণ আমি মনে করি যে তোমাদের দাদাভাই যা রোজগার করে সেটা দিয়ে যদি ভালোভাবে খাওয়া পড়া ছেলে মেয়ে মানুষ করাই লেগে যায়, তাহলে সেভিংস তো কিছু করতে পারবো না, বা আমাদের এখনও মাথার ওপরে ছাদটা তৈরি হয়নি সেটাও করতে পারবো না। তো অনেক কিছু চিন্তাভাবনা করে পরিস্থিতির কারণেই কিন্তু আজকে আমাকে কাজ করতে হয়। নয়তো বিশ্বাস করো, আমার সংসারটাকে আমি ভীষণই ভালোবাসি। আমি তো কাজ করছি আজকে 2 বছর কি 3 বছর হচ্ছে। এর আগে তো আমি বাড়িতেই থাকতাম, তখন অবশ্য আমার ইউটিউবে চ্যানেল ছিল না, আমি ইউটিউব ভিডিও করতাম না। যদি আমি তখন থেকে করতাম তাহলে কতটা ভালো হতো সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বুঝতে পারি। কারণ তখন আমি পুরোপুরি হাউস ওয়াইফ ছিলাম। একটা ছোট, ধরো আমার আদি তখন ছোট ছিল, একটা বাচ্চাকে ছোট থেকে মানুষ করা, সংসারের সমস্ত কাজ, সকালে সেই সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে টিফিন বানানো, তারপরে ছেলে মেয়েকে চান করানো, মেয়েকে স্কুলে দেয়া, তারপর ছেলেকে দেখাশোনা করা, আবার দুপুরের রান্না, সন্ধেবেলার টিফিন, আবার রাতের রান্না, A to Z সবটা আমি নিজে হাতে কত সুন্দর করে করতাম। তখন আমার ঘরে গ্যাসও ছিল না, স্টোভে রান্না করতে হতো, তেল খরচা হতো বলে আমি নিজে উনুন বানিয়ে কাঠেও রান্না করেছি। আমি আগেও একটা ব্লগে তোমাদেরকে বলেছি। হ্যাঁ, আমি কাঠে রান্না করতেও ভালোবাসতাম, এমন একটা সময় ছিল। এখন অবশ্য অভ্যাস নেই। 5-6 বছর কি তারও বেশি হবে, আমি প্রায় 6-7 বছর আগের কথা বলছি। 6-7 বছর আগে আমাদের অবস্থাটা এমনই ছিল। তখন আমার বাচ্চা ছোট ছিল, আমি কাজ করতে পারতাম না তখন বাইরে, এই কারণে আমাকে ঘরে থাকতে হতো। হাউস ওয়াইফ হয়ে সংসারটাকে পুরোটা সামলাতাম। আর বিশ্বাস করো, আমার সংসারকে আমি সত্যি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, হয়তো এটা আমার নিজের বাড়ি নয়, তবুও তো সংসারটা আমার সংসারটা তো আমাকেই গুছিয়ে রাখতে হবে, সাজিয়ে রাখতে হবে। ভালোবাসা দিয়ে সংসারটা না করলে না, সেই সংসারে লক্ষ্মী থাকে
থাকে না। তো সে কারণে আমি মন দিয়ে ভালোবেসেই সংসারটা করতাম, কিন্তু এখনও করি, কিন্তু এখন ওই যে হাউসওয়াইফ নেই, এই কারণে কিন্তু এখন সংসারের অনেক কিছুই সেরকমভাবে গুছিয়ে করতে পারি না, সব সময় মানে গুছিয়ে উঠতে পারি না এখন। তো যাই হোক, তোমাদেরকে আজকে অনেক মনের কথা বলে ফেললাম। আর এইদিকে দেখো আমাদের বাবান সোনা কী করছে। বাবান সোনা কিন্তু এখানে হচ্ছে ওর পাপা নিয়ে এসেছে ওই দারচিনি এলাচ, এগুলোকে আলাদা করছিল, একটু রোদে দেবে, রোদে দিয়ে তারপরে কিন্তু ওটাকে হচ্ছে মিক্সি করবে, মানে গরম মশলা বানানো হবে। আর এইদিকে তোমাদের দাদাভাই কী কী সবজি নিয়ে এসেছে, আর সবজির যা দাম, আসলে এখানে ওনাম হচ্ছে, তো মানে ওনাম তো এখানকার বড় উৎসব, তো ওনামের জন্যে বরবটির কেজি 150 টাকা, ভেন্ডির কেজি হচ্ছে 90 টাকা, আর এই যে লাউ এনেছে 80 টাকা কেজি। ভাবতে পারছো, যেই লাউ আমরা 20-25 টাকা কেজিও খাই না, সেই লাউ নাকি 80 টাকা কেজি। তো এই যে এখানে একটা আশীর্বাদ লবণ এনেছে আর একটা চা নিয়ে এসেছে। আর সকালে কিন্তু আজকে চাউমিন করেছিলাম, তোমরা দেখেছো। তো সকালে চাউমিন টিফিন করে নিয়েছি, আর তারপরেই তোমাদের দাদাভাই কী কী এনেছে সেগুলোকে বের করলাম। তোমাদের দাদাভাই আসার পরেই কিন্তু চাউমিনটা খেয়েছি সবাই মিলে একই সঙ্গে। তো তারপরে ভাবলাম যে এগুলো ঢেলে ফেলি। আর এদিকে ভাইও আবার বসে গেছে হচ্ছে কচুর শাক কাটতে। ভাই আজকে বলল যে দিদি পনির তো রান্না হচ্ছে, সাথে আরেকটা কিছু করব। আমি ভেবেছিলাম অন্য কিছু করব, কিন্তু ভাই বলছে কচুর শাক করলে কেমন হয়। আমি বললাম ঠিক আছে, কচুর শাক করলে তো আরও বেশ ভালোই হবে, কারণ কচুর শাক খেতে আমিও খুব ভালোবাসি। তো ওই জন্য ভাই কচুর শাক তুলে এনেছিল, আর ওটা ভাই একেবারে কেটে কুটে রেডি করে দিচ্ছিল, কারণ আমি কচুর শাকটা কাটতে গেলে আমার আরও লেট হয়ে যাবে রান্নাবান্না করতে, ওই জন্য ভাই গুছিয়ে দিল। আর এই যে 2 প্যাকেট পনির নিয়ে এসেছে, কারণ আজকে আদির বায়না হয়েছে শাহি পনির বানাতে হবে, তো সেই জন্য 2 প্যাকেট পনির এনেছে তোমাদের দাদাভাই। আর এই পনিরটা না বরফ হয়েছিল, তো সেই জন্য আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো পনিরটা জলে ভিজে নরম হয়ে সফট হয়ে যাবে, তারপরে পনিরটা বানাবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, কারণ তোমরা স্কিপ করলে না ওয়াচ টাইমটা পুরোটা আসে না। আর তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে আমার একটু ওয়াচ টাইমটা আসে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করাতে পারবো তোমাদের ভালোবাসা পেলে। তো যাই হোক, আমার ওইদিকে রান্নাবান্না হচ্ছিল, তার মধ্যে বাইরে ছিল প্রচণ্ড রোদ, সেই জন্য ভাবলাম যে বেড কভারগুলো আগে ধুয়ে দিই, বেড কভারগুলো ধুয়ে দিলে ওগুলো শুকনো হয়ে যাবে। তো সেই কারণে আমার ঘরের বেড কভারটা আর দাদার ঘরের বেডশিটটা, দুটো বেডশিট কিন্তু একই সঙ্গে কেচে দিলাম। এখনও অনেক জামা কাপড় কাচতে বাকি আছে, তবে সেগুলো পরে করব, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে। তো আগে বেড কভার দুটো মানে কেচে দিলাম, কারণ হচ্ছে বেডশিটগুলো পরিষ্কার মানে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি করে, সেই জন্যই তাড়াতাড়ি করে এগুলো দিয়েছি। কারণ বেডশিটগুলো অনেকটা জায়গা নিয়ে নেয়, তো যদি না শুকায় না, ঘরের মধ্যে আমার মেলে দেওয়ার কোনো জায়গা নেই। যেটুকু জায়গা আছে, এত বড় বড় বেড কভার, সেগুলো কোথায় মেলে দেব, সেই জন্য কিন্তু আমি মানে আগে বেড কভারগুলোই ধুয়ে দিয়েছি। তো যাই হোক, স্নান টান করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি এবারে বিছনাটা তুলতে। বাসি বিছানাটা ঠিক নেই, কারণ ওই যে বিছনার চাদরটা তুলে নিয়েছিলাম তখন আমি একটু গুছিয়ে রেখেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তবে এখন ভাবলাম যে বিছানার চাদরটা যখন চেঞ্জ করছি, মানে ওটা তো ধুয়ে দিয়েছি, আর নতুন একটা চাদর পাতবো, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি। আর আজকে কিন্তু ওই বেড কভারটা পাতবো যেটা হচ্ছে তোমাদের দাদাভাই এই কয়েকদিন আগেই বাড়ির থেকে নিয়ে এসেছে, মানে সেই হোলি ছাপা বেডশিট যেটাকে বলে আর কি, ওটাই। তো ওটা আমি পাতবো। আমার তো মানে ভীষণ ভালো লাগছে, আমার ভীষণই পছন্দের একটা চাদর বলতে গেলে চলে, কারণ আমার বেড কভারের প্রতি প্রচণ্ড ঝোঁক। মানে আমার এরকম সুন্দর সুন্দর বেডশিট দেখলে না আমার মানে মনটা ভরে যায়। আমার শাড়ি জামা কাপড়ের থেকে যেন বেড কভার বেশি পছন্দ, কারণ একটা বেড কভারের জন্য কিন্তু ঘরের শোটাই চেঞ্জ হয়ে যায়, মানে ঘরটা খুব দুর্দান্ত লাগে দেখতে। তো সেই কারণে আমি বেডশিটটা পেতে নিচ্ছি। আর কেমন হয়েছে বেড কভারটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আমার খাটে পাতার পরে তোমাদেরকে ফাইনাল লুকটা যখন দেখাবো, তখন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করা চাই, ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানাবে যে বেডশিটটা কেমন হয়েছে। আমি তো জাস্ট দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে সত্যিই বেড কভারটা এত সুন্দর লাগছে বিছানায় পাতার পরে। যেন আমার বিয়ের আগের কথা বলছি, বিয়ের আগে আমার বাপের বাড়িতে এরকম একটা বেড কভার ছিল, তো খুব সুন্দর লাগতো বিছানায় পাতলে। তো তখন মানে অত বুঝতাম না তো সংসারের বিষয়, তখন তো সংসার কী জিনিস জানতাম না। তো এখন বুঝতে পারি যে সংসার কী জিনিস, সংসারের একটা বেড কভারকেও যে কতটা ভালোবাসা যায় সেটা মানে এখন বুঝতে পারি, আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারি ভালো করে। তো চলো, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর বালিশ টালিশগুলো এবার গুছিয়ে দিই। আর কেমন লাগছে বেড কভারটা পেতে, খাটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও।
আর তোমাদের দাদাভাই এখন স্নান করছে, তোমাদের দাদাভাইয়ের এখনও স্নান করা হয়নি, তো ও আসলে তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করব। আর আজ কয়েকদিন ধরে ঠাকুরের পুজো আমরা দিচ্ছি না, কারণ আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, তো সেই কারণে কয়েকদিন গেলেই ঠাকুরের পুজো দেবো। কয়েকদিন বলতে ওই কাল দিনটা পরেই, মানে মঙ্গলবার থেকেই ঠাকুরের পুজোটা দেব, তো সেই জন্য এখন দিচ্ছি না। তবে অতিথিটা এসছে ভাইয়ের বাড়িতে, আমাদের অবশ্য না, তবুও যেহেতু আমরা একই সঙ্গে থাকি সেই জন্য আর কি দিচ্ছি না। তো যাই হোক, আমার এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল। আর চলো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আর এইভাবেই একটু দিদিকে ভালোবাসা দাও, আমার পরিবারকে একটু ভালোবাসা দাও। আর প্র্যাঙ্ক ভিডিওটা কেমন হয়েছে অনেকেই সাপোর্ট করেছো তোমরা, আর সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, তাহলে এরকম নতুন নতুন প্র্যাঙ্ক আবার নিয়ে আসবো। কি জানো তো, ভালো ভালো ভিডিও করতে ইচ্ছা করে যদি তোমরা ভালোবাসা দাও, যদি তোমরা পাশে থাকো। যারা রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার তারাই একমাত্র জানে একটা ব্লগের পিছনে কতটা খাটনি থাকে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন অলরেডি দুপুর হয়ে গেছে, আর এই যে দেখো বিছানাটা আমি রেডি করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এ ভাই, এর শীতটা দেখো কি সুন্দর লাগছে, আমার আগেও একটা ছিল। তো রান্না বান্না সব অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, সংসারের সমস্ত কিছু কমপ্লিট। এবার দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো। তো হ্যাঁ, একটু সামান্য একটুখানি মনে হচ্ছে ছোট, মানে খাট লম্বায় ঠিক আছে, কিন্তু আরে একটু ছোট হয়েছে। তো চলো আমি কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখাই। আজকে স্পেশাল কিছু রান্না হয়েছে, তো রান্নাটা তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো আমি কিচেনে যাই। তো আজকে শাহী পনির না শাহী পনির করিনি, অন্য কিছু করেছি। না না, আজকে শাহী পনির করিনি আমি। তো তাই তুমি দেখেছো? কখন দেখেছো? তো চলো আমি ব্যাক ক্যামেরায় দেখাই কি রান্না করেছি। তো এই যে দেখো, আজকে আমাদের শাহী পনির রান্না হয়েছে। দাঁড়াও, এটা স্পেশালি কিন্তু পাপানের জন্যে। পাপান বলেছিল যে মাম্মাম শাহী পনির খাবো, ওর জন্যই করেছি স্পেশাল। আর আরেকটা স্পেশাল রান্না হয়েছে, সেটা হচ্ছে কচুর শাক। এই যে কচুর শাক রান্না হয়েছে। তো আজকে এই দু রকমই রান্না হয়েছে। দাঁড়াও, সামনের ক্যামেরায় কথা বলি। তো চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের কাছে। অবশ্যই তোমরা আমার পাশে থাকলে তবেই নিয়ে আসবো, যদি পাশে না থাকো একদমই কিন্তু নিয়ে আসবো না। তো তার জন্য কি করতে হবে, পাশে থাকতে হবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা।